হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর রায়-মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড পেজের সলিউশন করব। এই ভিডিওতে কি আছে আগে ভালো করে শুনে নাও। সেকেন্ড পেজ, থার্ড পেজ এবং ফোর্থ পেজের সমস্ত শর্ট কোশ্চেনের সলিউশন এই ভিডিওতে আমি বলে দেবো। আর এর পরের ভিডিওতে আসবে সব বড় কোশ্চেন। দেখো, 1.1, অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো এটা তোমরা সবাই জানো। অরোরা উৎপন্ন হয় কিন্তু আয়নোস্ফিয়ার স্তরে। যদি থার্মোস্ফিয়ার অপশন থাকতো তাহলে সেটাও কিন্তু হতো। যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ, সরি উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ, এটা হবে উত্তর। ওকে। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? জলের মধ্যে বায়ুর বুদবুদ, মনে রাখবে, অবতল লেন্সের মতো কাজ করে। আর অবতল লেন্সকে আমরা কি বলি? অবতল লেন্সকে আমরা বলি অপসারী লেন্স। ঠিক আছে, তাই কিন্তু উত্তর হয়ে যাবে অপসারী লেন্স। ওকে, দেখো তারপরে দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? F=R/2। ব্যাস, এটা F=R/2 এর প্রমাণটা ভালো করে করে যেও পরীক্ষাতে। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? দেখো, মনে রাখবে, অসীম থেকে আলো এলে ফোকাসে প্রতিবিম্ব, আর ফোকাসে রাখলে অসীমে। ঠিক আছে, তাহলে কি হবে? ফোকাসে। দীর্ঘ পর্যায় সারণী 13 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌল এম এর অক্সাইডের সংকেত কি হবে? আচ্ছা, 13 নম্বরে যে আছে, একটু ভালো করে চিন্তা করো। 13 নম্বরে যে আছে, হ্যাঁ, তার শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 3টে। তার মানে তার যোজ্যতা আমি ধরে নিচ্ছি এম, তাহলে এম এর যোজ্যতা 3। আর অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা 2। এবার তোমরা জানো যে এর যোজ্যতা ওর কাছে বসে, ওর যোজ্যতা এর কাছে বসে, তাহলে কি লিখবো? M2O3, এইটা হবে উত্তর। ঠিক আছে, প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? কোনটা করবে না? যেটা সমযোজী যৌগ। আর সমযোজী যৌগ এখানে কোনটা? সমযোজী যৌগ এখানে হচ্ছে গিয়ে CCl4, কার্বন টেট্রা। বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? তো শান্ত মণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। ঠিক আছে, লিখে নেবে, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা বাড়ে, হ্যাঁ, ঠিক আছে, বাড়ে। ট্রোপোস্ফিয়ার যদি বলে উচ্চতার সঙ্গে উষ্ণতা কমবে, আর যদি স্ট্র্যাটোস্ফিয়ার বলে তাহলে কিন্তু উচ্চতার সঙ্গে উষ্ণতা বাড়বে। চার্লসের সূত্রে ধ্রুবক কি? মনে রাখবে, চাপ এবং ভর। চাপ এবং ভর। আর বয়েলের সূত্রে ধ্রুবক কি? এটাও কিন্তু মনে রাখবে, আমি যে ফ্যাক্টগুলো বলে দিচ্ছি ওগুলো লিখে রাখবে পাশে। বয়েলের সূত্রে ধ্রুবক হচ্ছে উষ্ণতা এবং ভর। বিবৃতিটি সত্য না মিথ্যা? বয়েলের সূত্রের পি বনাম ভি লেখচিত্রটি সরলরৈখিক হয়? একদমই হয় না। এই দেখো, এইটা পি আর এইটা ভি, এইরকম হয় লেখচিত্রটা। ঠিক আছে, এই আকারটার নাম কি? এর নাম হচ্ছে সমপরাবৃত্তাকার। ঠিক আছে, সমপরাবৃত্তাকার, মনে রাখবে, লিখে নেবে। আচ্ছা, আলো যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। তোমরা লিখবে বাংলায়, কোনো পরিবর্তন হয় না। 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন আড়াই হলে প্রতিবিম্বের উচ্চতা কত? মনে রাখবে, এম সমান, হ্যাঁ, প্রতিবিম্বের উচ্চতা HI বাই বস্তুর উচ্চতা HO। ঠিক আছে, তাহলে আমাকে একটা তো বলে দিয়েছে 20 সেমি উচ্চতা বিশিষ্ট বস্তু, আর এম বলে দিয়েছে কত? 2.5। তাহলে 2.5 ইকুয়াল টু, হ্যাঁ, HI বাই 20। ঠিক আছে, তাহলে HI ইকুয়াল টু কত? গুণ করে দাও, কত হবে? 25 2 50, 500, মানে হচ্ছে 2.5 ইন্টু 20। 2.5 ইন্টু 20 করলে হবে 50। ঠিক আছে, তাহলে HI হবে কত? 50। দেখো, যদি বস্তুর দৈর্ঘ্য 20 মিটার হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 50 মিটার। লিখে নেবে, অঙ্কটা করে নেবে। তাহলে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তো প্রতিবিম্বের উচ্চতা, বস্তুর উচ্চতা তো বলাই আছে, বসিয়ে দেবো, প্রতিবিম্বের উচ্চতা বের করে নেব। কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবে। যখন ওই বায়ুমণ্ডলের কণাগুলো, ঠিক আছে, জলকণা, কুয়াশা বা ধূলিকণাগুলো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু র্যালের সূত্র কাজ করবে না। সেটা তোমরা লিখে নেবে, যে যদি, হ্যাঁ, বায়ুর ধূলিকণা, কুয়াশা বা জলকণা গুলো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, এদের আকার যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়ে যায়, তখন র্যালের সূত্র খাটে না। বিবৃতিটি সত্য না মিথ্যা? প্রিজমে আলোর প্রতিসরণে লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম। একদম ঠিক। ঠিক আছে, মনে রাখবে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে
ঠিক আছে, চ্যুতি তত কম হবে। বোঝা গেল? তাহলে ডেল্টা আর লেস দেন ডেল্টা ভি, লালের চ্যুতি ভায়োলেটের থেকে কম, সব থেকে কম। পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল কোনটি? মনে রাখবে সব থেকে বেশি আয়নন বিভব হচ্ছে হিলিয়ামের। তার কারণ দেখো, হিলিয়াম এমনিতে ছোট, ঠিক আছে, সুস্থিত। হ্যাঁ, এবার সুস্থিত ইলেকট্রন বিন্যাস যেহেতু লাভ করে গেছে, তাহলে ওর লাস্টের কক্ষের ইলেকট্রন বের করে আনতে গেলে কিন্তু অনেক শক্তি লাগবে, কারণ আকর্ষণ বলটা কিন্তু অনেকটা স্ট্রং নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের। ঠিক আছে, পর্যায় সারণীর সর্বোচ্চ জারক মৌল কোনটি? সব থেকে জারক মৌল হচ্ছে ফ্লুরিন, মনে রাখবে। ঠিক আছে, ফ্লুরিন। ক্লিয়ার? আর জারক পদার্থ মানে কি বলতো? জারক পদার্থ মানে হলো যারা অন্য মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করতে খুব আগ্রহী। ফ্লুরিন কিন্তু অন্য মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করতে খুব আগ্রহী, সেই জন্য কি এ হচ্ছে গিয়ে সব থেকে বেশি জারক মৌল। তাহলে দেখো, গ্রুপ এ বি কিন্তু আমরা প্রথম এই সেকেন্ড স্কুলের সলভ করে ফেললাম, একদম ডিটেলস ডিসকাশন করে দিলাম। হ্যাঁ, এবার আমরা চলে যাব নেক্সট স্কুল। ঠিক আছে, বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। প্রথম কোয়েশ্চেন বলছে, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান কত পার্সেন্ট? দেখো, CO2 কিন্তু হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। CO2 60% অবদান। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? সিজিএস পদ্ধতিতে মান হবে 8.31 ইন্টু 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর যদি এসআই পদ্ধতিতে বলে কিছুই না, তুমি তখন শুধু 8.31 লিখবে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কেন এই আর্গটা হলো? আর্গ হলে কেন 10⁷ আছে তো তুমি জানো, জুল থেকে আর্গ করতে গেলে 10⁷ গুণ হয়, সেই জন্য সিজিএস এ এইটার সঙ্গে একটা 10⁷ গুণ হচ্ছে। সাদা আলোর প্রিজমের মধ্যে দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার ওপরে কাকে দেখা যাবে? সাদা আলো যখন আসছে প্রিজমের মধ্যে দিয়ে, এখানে গেল আলো ভাঙলো, এই 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 সাতটা ভাঙছে, তো তাহলে পর্দার সবার উপরে কে থাকবে? পর্দার সবার উপরে থাকবে লাল, আর সবার নিচে থাকবে বেগুনি। তাহলে কি থাকবে? লাল, কারণ লালের বিচ্যুতি সব থেকে কম। শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে কি হবে? বেশি হবে। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ কেমন দেখাতো? মেঘমুক্ত আকাশ দেখাতো কালো। বায়ুমণ্ডল যদি না থাকতো, তাহলে আলোর তো বিচ্ছুরণ হতো না, আর বিচ্ছুরণ না হলে অন্য কোনো কালার দেখতামই না আমি। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির যোজ্যতা হলো, আচ্ছা, 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের যোজ্যতা। 9 মানে তুমি ভাঙবে 2,7। এ যদি 7টা ইলেকট্রন তা ত্যাগ করবে না, ও ও একটা ইলেকট্রন নিয়ে 8টা পূর্ণ করবে, তাহলে 8টা যদি পূর্ণ করে তাহলে একটা নিতে হবে, তাহলে যোজ্যতা হচ্ছে 1। আর এই মৌলটা কি মৌল? এটা হচ্ছে ফ্লুরিন। কোন যৌগটিতে সমযোজী বন্ধন আছে? এখানে দেখো, সমযোজী বন্ধন আছে কোথায়? আচ্ছা, সমযোজী সবগুলোতেই আছে, সমযোজী দ্বিবন্ধন বলেছে, এটা লক্ষ্য করিনি। সমযোজী দ্বিবন্ধন কোথায় আছে? সমযোজী দ্বিবন্ধন আছে CO2 তে। মনে রাখবে, CO2 স্ট্রাকচার হচ্ছে C ডবল বন্ড ও ডবল বন্ড ও, এইটা হচ্ছে CO2 স্ট্রাকচার। ঠিক আছে, মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? মিথেন হাইড্রেট থাকে, হ্যাঁ, কঠিন ভৌত অবস্থায়, মনে রাখবে। আর একে আমরা কি বলি? আগুনে বরফ। সৌরবিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? মনে রাখবে, সিলিকন। সৌরবিদ্যুৎ কোষে ব্যবহৃত হয় সিলিকন। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলোর গতিশক্তির কি পরিবর্তন ঘটে? গতিশক্তির কোনো পরিবর্তন ঘটবে না, আর গতিশক্তির পরিবর্তন ঘটে না বলেই কিন্তু এটা পূর্ণ স্থিতিস্থাপক। ঠিক আছে, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। দেখো, আদর্শ গ্যাস সমীকরণ মানে আমরা যেটা জানি, পিভি সমান এনআরটি। আর 1 মোল যদি বলে, তাহলে পিভি সমান আরটি, এনের জায়গায় 1 মোল বসিয়ে দেবো। একটি আদর্শ গ্যাসের অণুগুলোর মোট স্থিতিশক্তির পরিমাণ কত? আদর্শ গ্যাস অণুর মোট স্থিতিশক্তি হচ্ছে 0, লিখবে 0। কেন 0 বলো তো? কারণ এদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। এটাও লিখে নেবে, কারণ এদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। ক্ষুদ্র উন্মেষযুক্ত গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40, ফোকাস দৈর্ঘ্য কত? আমরা জানি F সমান R/2, তাহলে 40/2 সমান 20 সেন্টিমিটার। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, জলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য কি হবে? এর ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। কেন বলো তো? দর্পণের ফোকাস দৈর্ঘ্য ওইভাবে মাধ্যমের উপর নির্ভর করে না।
দর্পণের ফোকাস দৈর্ঘ্য তুমি জলে ডোবাও তেলে ডোবাও সেই একই থাকবে। বুঝতে পেরেছো? যদি বলতো লেন্স তাহলে পরিবর্তন হতো, কিন্তু দর্পণের ক্ষেত্রে এই ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? মনে রাখবে, অবতল। যেখানেই কোনো জিনিস বড় করে দেখতে হবে সেইটাই হচ্ছে অবতল। আর উত্তল কোথায় ব্যবহার করা হয়? গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে? একটি প্রিজমের আয়তকার তল কটি আছে? এই কোশ্চেনটা খুব দেয়, আর ছেলেপেলে কিন্তু এখানে ভুল করে আসে। প্রিজমের মোট তল হচ্ছে 5টা। ঠিক আছে, ক্লিয়ার করে নাও। 5টা মোট তল, তার মধ্যে 3টে হচ্ছে আয়তকার, 3টি হচ্ছে আয়তকার, আর 2টি হচ্ছে ত্রিভুজাকার। ঠিক আছে, 2টি হচ্ছে ত্রিভুজাকার। ঠিক আছে, আর আমরা যে প্রিজমটাকে আঁকি, হ্যাঁ, এইটা এইটা কিন্তু প্রিজম নয়, এটা প্রিজমের প্রধান ছেদ। ঠিক আছে, একটা ত্রিভুজাকার, হ্যাঁ, দিক আমি কেটে নিয়ে দেখাই। লিথিয়াম ও ফ্লুরিন এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? দেখো, আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাই তত পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। একই পর্যায়ে লিথিয়াম আছে একদম প্রথমে আর ফ্লুরিন আছে 17তে, তাহলে জেনারেলি ফ্লুরিনের পারমাণবিক ব্যাসার্ধই কিন্তু কম হবে। নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এইটা বুঝতে গেলে তোমাকে আগে নাইট্রোজেনের স্ট্রাকচারটা বুঝতে হবে। দেখো, নাইট্রোজেনের শেষে আছে 5টা, শেষ কক্ষপথে টোটাল তো 7টা, শেষে 5টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, আবার এইদিকে 1টা 2টো 3টে 4টে 5টা। এইবার তুমি সমযোজী বন্ধন তৈরি করে দাও। লুইস ডট গঠন দিয়ে দেখিয়ে দিলে। দেখো, এন ট্রিপল বন্ড এন, কিন্তু এখানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এখানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে আছে, তাহলে ক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে আছে? এখানে প্রতিটি নাইট্রোজেনের মাথায় একটি করে, অর্থাৎ 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এই একটা আর এই একটা, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। স্ট্রাকচারটা খাতায় এঁকে নেবে, নইলে পরে আর পারবে না। 2টি লিখে দেবে, 2টি। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন আছে? সমযোজী। ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে সমযোজী বন্ধন আছে। এবার আমরা চলে যাব চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল। ফায়ার আইস বা আগুনে বরফ কি? মিথেন হাইড্রেট, এটা তোমরা জানো। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? পরম স্কেলে জল, দেখো, জলের স্ফুটনাঙ্ক 100, 100-র সঙ্গে 273 যোগ করলে কত হবে? 373। তাহলে উত্তর হবে 373, কারণ ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে করতে গেলে 273 যোগ করতে হয়। গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কি ব্যবহার করা হয়? একটু আগেই বলে দিয়েছি, উত্তল দর্পণ। মিউ 1 ও মিউ 2 প্রতিসারাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ v1 আর v2 হলে কোন সম্পর্কটি সঠিক? মনে রাখবে, 1 মিউ 2 মানে হচ্ছে গিয়ে মিউ 2/মিউ 1, তার মানেই আবার v1/v2। এবার কোনাকুনি গুণ চালিয়ে দাও, তাহলে মিউ 1 v1 সমান মিউ 2 v2। এই সম্পর্কটাও খাতায় কিন্তু নোট করে রাখবে। ঠিক আছে, এখান থেকে তোমরা যখন পরে কোশ্চেনটা একটু যদি টিপিক্যাল করে দেয় আর পারবে না যদি না লিখে রাখো। বক্রতা বা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হয়? তুমি তো জানো যে F=R/2। যদি বক্রতা বাড়ে, ঠিক আছে, তাহলে আর কমবে। কি করে কমবে? মনে করো এইটা একটা দর্পণ, আর একটা দর্পণ এইটা, কোনটার ব্যাসার্ধ বেশি কোনটার ব্যাসার্ধ কম? এইটা তাড়াতাড়ি মিলিত হয়ে যাবে। ঠিক আছে, যদিও এটা আঁকা হচ্ছে না, এই একটা, আর মনে করো আমি দিলাম একটা এরকম। ঠিক আছে, এইটা কিন্তু মিলিত হতে গেলে তোমাকে অনেকটা টানতে হবে, এইরকম করে গিয়ে টানতে হবে, কিন্তু একে তুমি মিলিয়ে দিতে পারবে তাড়াতাড়ি। তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কম আর এর বক্রতা ব্যাসার্ধ বেশি। বক্রতা বাড়লে ব্যাসার্ধ কমে। বক্রতা মানে বাঁকা অংশটা যদি বাড়ে তাহলে ব্যাসার্ধ কমবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কি হবে? এখানে ফোকাস দৈর্ঘ্য কমবে, ফোকাস দৈর্ঘ্য কমে। যে হ্যালোজেনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম সেটি হলো তড়িৎ ঋণাত্মকতা। মনে রাখবে, হ্যালোজেনের ক্ষেত্রে আমি যত ওপর থেকে নিচে যাব তত কিন্তু যে কোনো শ্রেণীতে, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। তাহলে প্রথমে কে থাকে? ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে আয়োডিনের সব থেকে কম। এক্স জেড ইকাল টু 12, মানে এক্স একটা মৌল, পরমাণু ক্রমাঙ্ক 12, আর ওয়াই একটা মৌল, পরমাণু ক্রমাঙ্ক 17। তাহলে এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কি হবে? তোমাকে একটা জিনিস এখানে দেখে নিতে হবে। এই যে 12 বলছে,
12কে ভাঙলে 2,8,2 পাবো, আর 17কে ভাঙলে পাবো 2,8,7। দেখো এ ধাতু আর এ অধাতু, কারণ এ চাইবে ইলেকট্রন ত্যাগ করতে আর এ চাইবে ইলেকট্রন নিতে। তাহলে ওপরেরটা ধাতু আর নিচেরটা অধাতু। ঠিক আছে, ধাতু আর অধাতুর মধ্যে যদি তোমার বন্ড হয়, তাহলে সেটা সবসময় হবে আয়নীয় যৌগ, আয়নীয় বন্ড। ঠিক আছে, এটা হবে কি আয়নীয় বন্ড। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক্স মৌলটা, তাহলে কিছুই না, তুমি এবার সংকেত গঠন করে দাও না। তাহলে এক্স এর যোজ্যতা কত 2, আর ওয়াই এর যোজ্যতা কত 1। তাহলে উত্তর কি হবে XY2। XY2 হবে কি? হ্যাঁ ঠিকই তো, কারণ এর পায়ে যাবে এইটা আর এর পায়ে যাবে এইটা, XY2। XY2। ঠিক আছে, সিএফসির সম্পূর্ণ নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? কোন কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? তো উত্তর হয়ে যাবে কিন্তু নাইট্রোজেন মনোক্সাইড, NO। ঠিক আছে, এই NO গ্যাস কিন্তু O3 কে ভাঙে বিদ্যুৎ ক্ষরণের সময়। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কি পদ্ধতিতে? তো অনেক ছোট থেকে তোমরা পড়ে আসছো, বিকিরণ পদ্ধতিতে। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কেমন? মূল বিন্দুগামী সরল লেখা, লিখে নেবে, এগুলো মুছে দিলাম। ঠিক আছে, কি হবে? মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, হ্যাঁ সরল লেখা, মূল বিন্দুগামী সরল লেখা। স্থির চাপে কোন উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? 0 কেলভিন উষ্ণতায়। বা যদি কেউ মনে করে 273 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো, হ্যাঁ সরি -273 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো, তাও হবে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিনে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। শূন্যস্থানে কি সাদা আলোর বিচ্ছুরণ সম্ভব? না, শূন্যস্থানে সাদা আলোর বিচ্ছুরণ সম্ভব নয়। কারণটা লিখে নেবে, কারণ শূন্যস্থানে সব বর্ণের আলোর বেগ সমান। লিখবে কারণ শূন্যস্থানে সব বর্ণের আলোর বেগ সমান। তোমাকে কারণটা কিন্তু লিখতে দেয় অনেক সময়, আলোর বেগ সমান। কাঁচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? এই কোশ্চেনটা আগেও একটা পেজে ছিল। লিখবে, লিখবে যে স্ল্যাবের দুটি বিপরীত তল সমান্তরাল হওয়ায় আপতিত রশ্মি ও নির্গত রশ্মি সমান্তরাল থাকে। ঠিক আছে, এতে আলোর চ্যুতি ঘটে না, তাই আলো বর্ণালীতে বিভক্ত হয় না। এইটুকু লিখলেই হবে। লিখবে কাঁচের স্ল্যাবে দুটি বিপরীত তল সমান্তরাল হওয়ায় আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান্তরাল থাকে, এতে আলোর চ্যুতি ঘটে না। তার মানে মেন রিজন কি? মেন রিজন হচ্ছে আলোর চ্যুতি ঘটে না, চ্যুতি ঘটে না। চ্যুতি ছাড়া, চ্যুতি না ঘটলে এখানে বিচ্ছুরণ হবে না। বুঝতে পেরেছো? বেশ। গামা রশ্মি এবং এক্স রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? গামার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এইটা হচ্ছে বেশি। মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হবে। ঠিক আছে, তাহলে গামার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে কম্পাঙ্ক বেশি। তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের সম্পর্কটা ঠিক উল্টো। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এন ভ্যারিজাজ 1/λ। ঠিক আছে, ল্যামডা বাড়লে এন কমবে, আর ল্যামডা কমলে এন বাড়বে। কোনো বর্ণের আলোর জন্য কোন বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসারাঙ্ক সর্বনিম্ন হয়? কাঁচের প্রতিসারাঙ্ক সব থেকে কম হয় কোন বর্ণের আলোর জন্য? মনে রাখবে লাল। যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার প্রতিসারাঙ্ক তত কম। কোন বর্ণ, যেটা হলো ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা 0, কারণ ওদের তো অষ্টক পূর্ণ থাকে না, 8টা করে তো পূর্ণ আছে, তাহলে এদের যোজ্যতা 0। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। অনেক আছে, তুমি ম্যাগনেসিয়াম বলে দাও বা তুমি ক্যালসিয়াম বলে দাও, যা বলবে বলো। এমজিও যৌগের গঠনের সময় ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলো ইলেকট্রন বর্জন করে? দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কতগুলো? 12। তাহলে কি যদি তুমি ভাঙো তাহলে 2,8,2, তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে ও শেষ কক্ষপথ 8টা পূর্ণ করতে চাইবে। তাহলে উত্তর হয়ে যাবে কটা? উত্তর হয়ে যাবে 2টি। ব্যাস, তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো। ঠিক আছে, আমরা কতদূর পর্যন্ত পেজ করলাম দেখো, 4 নাম্বার স্কুল পর্যন্ত কিন্তু গ্রুপ এ বি সলভ করে ফেললাম। আর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ক্লাস 10-এর কিন্তু পর ভিডিও আসছে। ঠিক আছে, আমি প্লে লিস্টও বানিয়ে দিয়েছি আলাদা করে, কোশ্চেন ব্যাংকের একটা আলাদা করে প্লে লিস্ট বানিয়ে দেবো আজকে, তাহলে তোমাদের মানে খুঁজে পেতেও সুবিধা হবে। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ওকে, আর যদি কারো কোনো ডাউট থাকে, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই নাম্বারটা, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো।
ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে যে স্যার হয়তো বা তোমরা কোনো ইউটিউবে বুঝতে পারছো না যে কোন প্লে লিস্টে কি ভিডিও আসছে বা কোন টপিকটা আমরা দেখবো, সেরকম যদি কিছু ডাউট থাকে তাহলেও কিন্তু এই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো। ওকে? ওকে।